Hello, what's up guys, it's your friend Orijit. Welcome to the channel and I hope that you all are absolutely fine. Video title আর thumbnail দেখে তো তোমরা obviously বুঝতেই পেরে গেছো আজকে আমরা শান্তিনিকেতন যাচ্ছি। আর তাই জন্যই সকালে 6:30টার মধ্যে আমরা শেওড়াফুলিতে চলে এসেছি। গণদেবতা এক্সপ্রেস করে আমরা শান্তিনিকেতন যাব। আর আজকে আমাদের এই ট্রিপে আমাদের সঙ্গী হচ্ছে বিপাশা। সবাইকে হাই বলে দে। আর আমি তো প্রথমবার শান্তিনিকেতন যাচ্ছি, বাট ও অনেকবার শান্তিনিকেতন গেছে, তো একদম বলতে পারো শান্তিনিকেতন একদম খুব ভালোভাবে চেনে। অ্যান্ড তাই জন্যই আজকে আমাদের এই ট্রিপটায় গাইড করবে। তো একটা সুন্দরী গাইড আমাদের চলে এসছে। তো ব্লগ তো খুব সুন্দর হতে চলেছে আর অনেক মজা হতে চলেছে। তো আমাদের সঙ্গে জুড়ে থাকো, ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। ঘড়ির কাঁটায় তখন বাজে ঠিক 6:41 আর আমাদের ট্রেন গণদেবতা এক্সপ্রেস ছাড়লো শেওড়াফুলি জাংশন। কিছুক্ষণের মধ্যেই ট্রেন নিজের স্বাভাবিক গতি ধরল আর বিভিন্ন মাঠ ঘাট কুয়াশাকে অতিক্রম করে আমাদের নিয়ে ট্রেন এগোতে লাগলো আজকের আমাদের গন্তব্যস্থল বোলপুর মানে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তোমরাও যারা আমাদের মতন প্ল্যান করছো যে ট্রেনে করে বোলপুর অথবা শান্তিনিকেতন যাবে, তাদের উদ্দেশ্যে বলে দিই শিয়ালদা থেকে মোট 2টি ট্রেন শান্তিনিকেতনের উদ্দেশ্যে যায়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর মা তারা এক্সপ্রেস। আর হাওড়া থেকে আছে মোট 4টি ট্রেন, বন্দে ভারত, গণদেবতা, কুলিক আর শান্তিনিকেতন এক্সপ্রেস। এই মোট 6টা ট্রেন ধরে তোমরা কিন্তু খুব সহজেই 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে বোলপুর অথবা শান্তিনিকেতনে আসতে পারো। আর মাথাপিছু ভাড়া পড়বে ওই 140 থেকে 180 টাকার মধ্যে। আর সমস্ত ট্রেনের টাইমিং দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, চাইলেই একবার চেক করে নিতে পারো। এখন বাজে সকাল 9:10 আর আমরা নেমে পড়েছি বোলপুর স্টেশনে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা টোটো খুঁজে বার করা, আর সেইখান থেকেই আমরা রওনা দেবো, পুরো শান্তিনিকেতন ঘুরে দেখব। তো চলো ফার্স্টে টোটো ভাড়াটা করা যাক। বোলপুর স্টেশন বা শান্তিনিকেতন স্টেশনের বাইরে এসেই তোমাদের চোখে পড়বে এরম অসংখ্য গাড়ির লাইন আর অসংখ্য টোটোর লাইন। সেইখান থেকেই কিন্তু খুব সহজে তোমরা সারা দিনের জন্য গাড়ি বা টোটো ভাড়া করে নিতে পারো। দেখতেই পেলে একদম বোলপুর স্টেশনের বাইরেই টোটো গাড়ির অজস্র লাইন। খুব ইজিলি তোমরা টোটো গাড়ি যেটা তোমাদের পছন্দ সেরকম হিসেবে তোমরা ভাড়া করে নিতে পারো। আর কত দাম নিচ্ছে সেটা কিন্তু তোমাদের দরদামের ওপর নির্ভর করছে। মোটামুটি টোটোর ভাড়া 800 থেকে 1200-র মধ্যে ইজিলি হয়ে যাবে, আর গাড়ি ওই 1200 থেকে 2000-এর মধ্যে ইজিলি কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর কি। আমরা টোটো ভাড়া করে নিয়েছি আর আমাদের প্রাইস ফিক্স হয়েছে 1200 টাকা। অ্যান্ড সমস্ত সাইট সিইং করিয়ে দেবে আমাদের শান্তিনিকেতনে। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:20 আর আমরাও টোটো করে রওনা দিয়ে দিয়েছি শান্তিনিকেতনের আমাদের প্রথম গন্তব্যস্থল কঙ্কালীতলার উদ্দেশ্যে। বোলপুর স্টেশন থেকে কঙ্কালীতলার মোট দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। আর গুগল ম্যাপ অনুযায়ী সেইখানে পৌঁছাতে আমাদের লাগবে মোট আধ ঘন্টা। এই কঙ্কালীতলা হচ্ছে সতীর 51 পীঠের মধ্যে একটি। তো চলো যাওয়া যাক কঙ্কালীতলা। কঙ্কালীতলা এলে তোমাদের এরম একটা টিকিট কাটতে হবে। এটা বেসিক্যালি আমাদের টোটো পার্কিংয়ের জন্য 10 টাকা করে, বেশি নয়। তো চলো এবার কঙ্কালীতলা চলে এসেছি, পুরো জায়গাটা ঘুরে দেখাই। তো যেমন দেখলে যে মায়ের মন্দিরের সামনে অসংখ্য দোকান আছে, যেখানে তোমরা যদি পুজো দিতে চাও তো সমস্ত পুজোর সামগ্রী তোমরা ওইখান থেকে সংগ্রহ করে নিতে পারো। খুবই কম দাম থেকে শুরু, 50 টাকা থেকে যতদূর সম্ভবত এইখানে পুজোর সামগ্রী পাওয়া যায়। তো চলো এবার কঙ্কালীতলার ভেতরে তো আমরা প্রবেশ করেই গেছি, তো পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাই। যেমনটা তোমাদের আগেও আমি বলেছি যে এই কঙ্কালীতলা কিন্তু মায়ের 51 পীঠের মধ্যে একটি, আর এখানে মায়ের কাখাল পড়েছিল বলা হয়। তো এই পবিত্র কুণ্ড যেটা তোমরা দেখতে পাচ্ছ, যার অবস্থান মায়ের মূল মন্দিরের একদম পাশে, বলা হয় এই পবিত্র কুণ্ডের মধ্যেই রয়েছে মায়ের কাখাল।
মায়ের মূল মন্দিরের একদম পাশে কিন্তু মায়ের ভোগ তৈরি করবার ঘরও রয়েছে, অ্যান্ড এইখানে দেখতেই পাচ্ছ একদম জোর কদমে মায়ের ভোগ তৈরি হচ্ছে। ভোগের কুপন পাওয়া যায় একটু বলবেন? এটা মায়ের ভোগের কুপন 50 টাকা করে। 12টার সময় মায়ের ভোগ নিবেদন হয় মন্দিরে। হ্যাঁ, মন্দিরে নিবেদন হওয়ার পর মাকে কুণ্ডুতে খাওয়ানো হয়। তারপরে সেই ভোগ নিয়ে যে মন্দিরে নিয়ে যে সমস্ত ভক্তকে প্রথমে মায়ের ভোগটা দেওয়া হয়। তারপরে অন্ন আছে, ডাল আছে, দুরকম সবজি আছে, চাটনি আছে, পায়েস। এই ভোগ কি রোজই করে? হ্যাঁ, থ্যাংক ইউ। আর মায়ের যেটা ভোগ হয় পুষ্পন্ন ভোগ। এখন আমরা চলে এসেছি কোপাই নদীর ঘাটে। এই হলো সেই ফেমাস নদী যাকে উল্লেখ করে কবিগুরু লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। যদিও আমাদের ছোট নদীতে এখন কিন্তু হাঁটু জলের থেকে অনেক বেশি জল রয়েছে। কঙ্কালীতলা মায়ের দর্শনের পর এখন আমরা যাচ্ছি ক্যাম্পাসের দিকে। আর বেসিক্যালি এখন তো ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেয় না, শুধুমাত্র মিউজিয়ামে এন্ট্রি করতে দেয়, কিন্তু সেইখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। তো বাইরে থেকে যতটা পারবো তোমাদের ক্যাম্পাসের ছোটোখাটো তথ্য অবভিয়াসলি তোমাদের দেবো। আর তার সঙ্গে টোটোতে যেতে যেতে আমরা আমাদের ব্রেকফাস্টটা করছি। আর এরমভাবে ব্রেকফাস্ট করার এই জন্যেই কারণ আজকেই একদিনেই আমরা বাড়ি চলে যাবো, ঠিক আছে, ঘুরে। তো যাতে বেশি টাইম ওয়েস্ট না হয়, যাতে বাকি সময়টা আমরা এই শান্তিনিকেতনকে এক্সপ্লোর করতে লাগাতে পারি, তার জন্যেই এই পদ্ধতি। তোমরা যদি চাও এই পদ্ধতি কিন্তু কাজে লাগাতে পারো। কঙ্কালীতলা মায়ের মন্দির দর্শনের পর এবার আমরা ছুটে চললাম ইউনিভার্সিটি ক্যাম্পাসের দিকে। ইউনিভার্সিটি ক্যাম্পাস জুড়ে রয়েছে এমন অনেক জায়গা যাকে কেন্দ্র করে রয়েছে অনেক সুন্দর সুন্দর গল্প। সেই সমস্ত জায়গা তোমাদের দেখাবার জন্য আর সমস্ত গল্প তোমাদের শোনানোর জন্যই আমরা রওনা দিলাম ইউনিভার্সিটি ক্যাম্পাসের দিকে। ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রবেশ করেই আমরা চলে গেলাম আশ্রমের সামনে। বলা হয় যে এই আশ্রমের সামনে যে খোলা মাঠ দেখতে পাচ্ছ, এখনও কিন্তু আগেকার মতোই, আগেকার রীতি অনুযায়ী বাচ্চাদের ক্লাস বসে এই গাছের তলায়, মুক্ত আকাশের তলায়, মুক্ত বাতাসের মধ্যে। এই বাড়িটির নাম আনন্দ আশ্রম। বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর নিজের প্রথম উপার্জন করা পয়সা দিয়ে নির্মাণ করেছিলেন এই বাড়িটির। তারপর তিনি তার বিয়ের পর নিজের স্ত্রী মৃণালিনী দেবীকে নিয়ে প্রথম এই বাড়িতেই গৃহবাস করেছিলেন। আনন্দ আশ্রম দেখার পর আমরা চলে এলাম শান্তিনিকেতন ভবনের সামনে। আনন্দ আশ্রমের পর রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতেই নিজের জীবনযাপন করতেন, আর এই বাড়ির নাম অনুসারেই এই জায়গার নাম শান্তিনিকেতন। সামনে বটগাছটির নাম হলো 3 পাহাড় বটগাছ। এই বটগাছটি 3টি পাথরের থাকের ওপর রয়েছে, তাই জন্যেই গাছের এরম সুন্দর নাম দেয়া হয়েছে। আর এই গাছের নিচের বসেই রবীন্দ্রনাথ ঠাকুর কুমোর পাড়া গরুর গাড়ির কবিতাটির প্রথম 4টি লাইন লিখেছিলেন। সহজ পাঠের কবিতা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, এই কবিতা তো আমরা সবাই শুনেছি। দেখুন তো সামনে যে দৃশ্যটা ফুটে উঠেছে, সেই দৃশ্যটা দেখে সেই কবিতাটা মনে পড়ছে কিনা। চলে এসেছি শান্তিনিকেতনের একদম কেন্দ্রবিন্দু মানে ছাতিমতলায়। যদিও ভেতরে ঢুকতে দিচ্ছে না, কারণ কোভিডের পর থেকে ভেতরে ঢোকা অ্যালাউড নয়, কিন্তু বাইরে থেকে আমরা কিন্তু বেশ একটা ভালো দৃশ্য দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে কিন্তু জুড়ে আছে অনেক ইতিহাস। তো চলো জায়গাটা দেখতে দেখতে সেই ইতিহাসগুলো একবার জেনে নিই। এই ছাতিমতলা ঘিরেই কিন্তু শান্তিনিকেতনের সমস্ত ইতিহাস, কারণ এই ছাতিমতলার নিচে বসেই প্রথম শান্তিনিকেতন তৈরি করার ধারণা এসেছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের। এই ছাতিমতলাতেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সবসময় ধ্যানে মগ্ন থাকতেন, আর এখানে বসেই তিনি প্রথম ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পেরেছিলেন। 1901 সালে বিশ্বভারতী মহাবিদ্যালয় তৈরি হওয়ার পর এই ছাতিমতলার নিচেই ছাত্রছাত্রীদের বার্ষিক সম্বর্ধনা দেওয়া হতো, আর পুরস্কার স্বরূপ তাদের হাতে তুলে দেওয়া হতো একগুচ্ছ ছাতিম গাছের পাতা। এখন আমরা শান্তিনিকেতনের মিউজিয়ামের সামনে দাঁড়িয়েছি। আর মিউজিয়ামে এন্ট্রি করতে গেলে এরকম টিকিট কাটতে হবে। ছাত্রছাত্রীদের 10 টাকা। এদিকে টাকা আবার টাকা বাঁচিয়েছে, এর ইনস্টিটিউশনের আইডি কার্ড ছিল, দেখিয়ে 10 টাকা। আর আমার কোনো আইডি কার্ড ছিল না, তাই জন্য আমার 70 টাকা পড়েছে। মানে এমনি যারা ভিজিটার্স তাদের 70 টাকা করে, আর যদি তোমরা স্টুডেন্ট হও তোমাদের 10 টাকা করে পড়বে। আর ভেতরে তো অবভিয়াসলি ক্যামেরা কিংবা মোবাইল কিছুই অ্যালাউ করবে না ভিডিওগ্রাফির জন্য, তো বাইরে থেকে যেটুকুনি পারছি সেটুকুনি দেখিয়ে দিচ্ছি।
মিউজিয়ামের মধ্যে কিন্তু কোনোভাবেই ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তাই মিউজিয়ামের মধ্যে কি রয়েছে সেগুলো জানার জন্য, সেগুলো দেখার জন্য আপনাদেরও আসতে হবে শান্তিনিকেতনে। কিন্তু মিউজিয়াম প্রাঙ্গণে আপনারা ইচ্ছে মতন ভিডিও আর ফটো তুলতেই পারেন। সত্যি কথা বলতে গেলে এই মিউজিয়াম প্রাঙ্গণ যেটা সাজানো বিভিন্ন গাছ আর বিভিন্ন ফুল গাছ দ্বারা, এই মিউজিয়াম প্রাঙ্গণের সৌন্দর্য, এই জায়গার শান্তিপূর্ণ আবহাওয়া কিন্তু আপনাদের মুগ্ধ করবেই। ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘুরে এবার আমরা এমন একটা গ্রামে যাব যেখানে শুধুমাত্র আমাদের রাজ্য নয়, বিভিন্ন রাজ্যের সংস্কৃতিকে একসঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের চোখের সামনে। তো আমাদের নেক্সট স্টপেজ সৃজনী শিল্পগ্রাম। ঘড়ির কাঁটায় 12:30 বাজার সাথে সাথে আমরা চলে এলাম শান্তিনিকেতনের আর একটা খুব ফেমাস ট্যুরিস্ট স্পট বা খুব ফেমাস জায়গা সৃজনী শিল্পগ্রামে। এই সৃজনী শিল্পগ্রাম কিন্তু ভারতীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচারের তত্ত্বাবধানে রয়েছে। আর তোমরাও যারা আমাদের মতন সৃজনী শিল্পগ্রামে আসতে চাও তাদের কিন্তু সকাল 9:30 থেকে বিকেল 4:30-র মধ্যে এইখানে টিকিট কেটে ফেলতে হবে। আর এইখানের ভিজিটিং টাইম হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি। তো এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। এইখানে ঢুকতে গেলেও তোমাদের কিন্তু টিকিট কাটতে হবে। যদি বাচ্চারা হয় মানে 10 বছরের নিচে তাদের জন্য 10 টাকা টিকিট, আর স্টুডেন্টদের জন্য 10 টাকা, আর অ্যাডাল্টদের জন্য 20 টাকা টিকিট। আর তোমরা যদি স্টিল ফটোগ্রাফি করতে চাও তার জন্য তোমাদের 50 টাকা দিতে হবে, যদি মানে নন প্রফেশনাল। আর যদি প্রফেশনাল করতে চাও তখন কিন্তু 1000 টাকা দিতে হবে। ভিডিওগ্রাফি করতে গেলে 2000 টাকা দিতে হবে। কিন্তু মোবাইল ক্যামেরায় তুমি যা ইচ্ছে করতে পারো, কোনো আপত্তি এরা জানাবে না। 26 বিঘা জমির ওপরে তৈরি এই সৃজনী শিল্পগ্রামকে বলা হয় দ্য কালচারাল ভিলেজ অফ ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার। এই সৃজনী শিল্পগ্রামে দেখা যায় 9টা রাজ্য তথা আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল আর আন্দামান আর নিকোবর থেকে কালেক্ট করা হাজারেরও বেশি আর্টিফ্যাক্টসের দ্বারা এরা এই সমস্ত রাজ্যের সংস্কৃতিকে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছে। সৃজনী শিল্পগ্রামে যে শুধুমাত্রই বিভিন্ন রাজ্যের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে তেমনটা কিন্তু নয়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের দোকান, যেখানে কিন্তু মহিলাদের জন্য বিভিন্ন ধরনের অর্নামেন্টসের কালেকশন আছে, আর আছে বিভিন্ন ধরনের ব্যাগসের কালেকশন, আর ছেলেদের জন্য বিভিন্ন টাইপের পোশাকের কালেকশনও দেখতে পেলাম। আর সবই কিন্তু বেশ সাধ্যের মধ্যে। তো সৃজনী শিল্পগ্রামে এলে টাইম যে কখন বয়ে যাবে আপনারা কিন্তু একদমই ধরতে পারবেন না। দেখছে তার কারণটা একটু বলে দে, একটু বলে দে। বলিস না। ব্যাপারটা হচ্ছে যে ও যেইখানে নিজের জুয়েলারিটা রেখেছিল সেই ব্যাগটাই আনতে ভুলে গেছে তাড়াতাড়ি, এত এক্সাইটমেন্ট। তাই জন্য এইখানে এখন দেখছে। কিছু পছন্দ হলো? আপাতত কিছু পছন্দ হচ্ছে না, কিন্তু আমি দেখছি, কিন্তু কিছু একটা পছন্দ করতেই হবে, এটাই হচ্ছে কথা। পছন্দ হলো? হ্যাঁ, অবশেষে অনেক খোঁজার পর এই ঝুমকোটা আর এটা পছন্দ হলো। এটা আমি এখন পরেই একেবারে যাব। আর কিছু উপায়ও তো নেই তোর? না না, উপায় নেই। কত কি নিলে একটু বলে দে। হ্যাঁ, এটা হচ্ছে 120 টাকা, এটাও 120 টাকা, কাকিমা ডিসকাউন্ট দিয়ে দুটো 200 টাকায় দিয়েছে। তো তোমরা চাইলে এখানে সৃজনী শিল্পগ্রামে এসে কাকিমার দোকান থেকে জিনিস নিতেই পারো। ভীষণ ভালো কালেকশন।
সৃজনী শিল্পগ্রামে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করে আমরা আবার টোটো করে রওনা দিয়েছি সুরুল অঞ্চলের জমিদার বাড়ির গল্প তোমাদের সামনে তুলে ধরার জন্য। সৃজনী শিল্পগ্রাম থেকে 2-2.5 কিলোমিটার অতিক্রম করে আজকের দিনের আমাদের আর একটা গন্তব্যস্থলে আমরা চলে এসেছি, যার নাম হচ্ছে সুরুল রাজবাড়ি। এইটা বেসিক্যালি জমিদার বাড়ি, কিন্তু এই এলাকায় এটা সুরুল রাজবাড়ি নামে প্রচলিত। সুরুল অঞ্চলের জমিদার বাড়ি সুরুল রাজবাড়ি নামে পরিচিত। এই রাজবাড়ি নির্মাণ করেন শ্রীনিবাস সরকার, যিনি এই বংশেরই একজন অত্যন্ত প্রতিপত্তিশালী ব্যক্তি ছিলেন। শ্রীনিবাস সরকারের ছিল নীল চাষ ও জাহাজে পালের কাপড়ের ব্যবসা। তিনি তার ব্যবসায় প্রভূত অর্থ উপার্জন করেন এবং তার উপার্জিত অর্থ দ্বারাই নির্মাণ করেন এই সুরুল রাজবাড়ি। পরবর্তীকালে বলা হয় যে এই সুরুল রাজবাড়িতে নিয়মিত যাতায়াত ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। এই সুরুল রাজবাড়ির কিন্তু শুধুমাত্র হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সই নেই, কমার্শিয়ালিও কিন্তু যথেষ্ট ভ্যালু আছে। কারণ এই সুরুল রাজবাড়িতেই কিন্তু শুটিং হয়েছে অনেক বাংলা সিনেমার, যেমন সমাপ্তি, বলিদান, গয়নার বাস্ক এবং সম্প্রতিকালে খুবই জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণিরও শুটিং হয়েছে এই সুরুল রাজবাড়িতেই। বাজে 3:15 আর আমরা বনবিতির হেসেল ঘরে চলে এসেছি আজকে দিনে লাঞ্চ করতে। এবার বনবিতির হেসেল ঘর শান্তিনিকেতনে খুবই বিখ্যাত একটা জায়গা। আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম অ্যান্ড লাঞ্চ চলেও এসছে। তো কী এসছে সেটা আমাদের বলবে বিপাশা। শুরু করো, বলো। প্রথমেই আছে আমরা একটা ভেজ থালি নিয়েছিলাম, যেটাতে ভাত, স্যালাড আর এটা হচ্ছে বেগুনি দিয়েছে, তার সাথে আলু পোস্ত, ডাল, এটা একটা মিক্স সবজি কিছু একটা আছে, আর এখানে মাটন আছে, আর এটা হচ্ছে ভেটকির পাতুরি। ফার্স্টে একটা ভেজ থালি নিতেই হবে, তার সাথে আর কি অ্যাড অন করতে পারবে। তো আমি তো আগে ওইখানে এসেছি, আমার এখানের খাবার ভীষণ ভালো লাগে। সব কিছু নিয়ে আমাদের 670 টাকা মতন বিল হয়েছে। তো বুঝতেই পারছো একটু কস্টলি। তোমাদের ভেজ থালি এখানে 160 টাকা করে, আর মাটন যেখানে আছে কচি পাঠার ঝোল নিয়েছি আমরা, সেটা 200 টাকা নিয়েছে, আর আমাদের ভেটকি মাছের পাতুরি সেটা নিয়েছে 150 টাকা। তো এবার দেখা যাক খেয়ে কেমন খেতে। নাম তো অনেক শুনেছি, এবার দেখা যাক টেস্টটা কেমন। আমি তো এখানে খাবার টেস্ট করেইছি, এবার তুই টেস্ট করে বল কি যে তোর এখানকার খাবার কেমন লাগলো। ফার্স্টে আমি একটু আলু পোস্ত নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু ডাল নিচ্ছি। খেয়ে বলতে বল, দাঁড়া না খেয়ে বলবো কি। বাঙালির ফেভারিট কম্বিনেশন ডাল আর আলু পোস্ত। ডালের বাটিটা রেখে দিন নিচে, তার সাথে একটু ভালো হবে, খুব আহামরি কিছু নয়, বাট ভালো। হ্যাঁ, ভেজ থালি যেমন। হ্যাঁ, এবার বাকিগুলো খাবো। আসল তো এই মাটন আর ভেটকি মাছের পাতুরি বলবে কেমন কি, ওটা খাই তারপরে বলছি। এবার আসল খেল মাটন। মাটন দেখি একটুখানি চর্বি দাঁড় পিস নিই, সেটা আমি ছিঁড়তে পারছি না। ভালো। আর কিছু বলতে চাস? কচি পাটার ঝোল যেমন হয় সুন্দর। এবার আমি আমার ফেভারিট ডিশকে ওপেন করছি, ভেটকি মাছের পাতুরি। একটুখানি সেটা দেবো, মেখে একটু খাই, একটুখানি মাছ নিই, সুন্দর। কেমন, ভালো? এর থেকে ভালো খেয়েছি অনেস্টলি, না আরেকটু ভালো হতে পারতো। হ্যাঁ, এর থেকে ভালো খেয়েছি আমি। মানে যতটা হাইপ আছে, যে হিসেবে দাম নিচ্ছে, এর থেকে ভালো খেয়েছি। মাছটা ভালো, টেস্টটা অতটা। বনবিতির হেসেল ঘরে সুন্দর একটা লাঞ্চ সারার পর আমরা টোটো করে আবার বেরিয়ে পড়লাম বাকি সাইট সিইংগুলো করতে। টোটো করে প্রথমেই আমরা পৌঁছালাম প্রকৃতি ভবনে। প্রকৃতি ভবনে বেশ কিছুক্ষণ সময় অতিক্রম করবার পর আমরা সোজা চলে গেলাম দর্শন করতে 34 ফিটের বুদ্ধ মূর্তি।
বুদ্ধমূর্তির একদম পাশেই রয়েছে ভাষা শহীদ স্মৃতিস্মারক। সেই স্মৃতিস্মারককে দর্শন করে আমরা টোটো করে এবার রওনা দিলাম শান্তিনিকেতনের সবার থেকে ফেমাস ট্যুরিস্ট প্লেস সোনাঝুরির হাটের দিকে। বাজে বিকেল 4:20 আর আমরা সুন্দর একটা লাঞ্চ করে আশেপাশে কিছু ছোট ছোট স্পট দেখে মেন আকর্ষণে চলে এসেছি শান্তিনিকেতনের, যেটা হচ্ছে সোনাঝুরি হাট। আগে রোজ কিন্তু বসতো না সোনাঝুরির হাট, এখন কিন্তু প্রত্যেক দিন বসে। তো এটা বুঝতেই পারছো, পপুলারিটি যত বাড়ছে তাই জন্যে এরা প্রত্যেক দিন বসছে সপ্তাহে। কত থেকে শুরু গো? কত থেকে শুরু? এগুলো আছে 250, এমনি তোমার 150 থেকে শুরু তোমার কাছে? এটা কি কিসের পাঞ্জাবি এগুলো? না এগুলো কুর্তি আছে, কুর্তা। আচ্ছা, 150 টাকা করে থেকে শুরু। বেশ, এগুলো শাড়ি নাকি গো? কত থেকে শুরু? 450 থেকে শুরু। ব্যাগ কত থেকে শুরু গো তোমার কাছে? ব্যাগ কত থেকে শুরু? 20 টাকা, 60 টাকা, 80 টাকা। দাও, এই সন্ধে হয়ে গেছে। আরে আমরা তো প্রায় দিনই আসি। ঠিক আছে, 100 টাকা রাখতে পারবো। 300 টাকাটা দেখি। আচ্ছা ঠিক আছে। কত করে গো? রাধা কৃষ্ণ? হ্যাঁ। কত এটা? নিবি? 100 করে দেখা। কি কিউট দেখতে না? হ্যাঁ। নিবি? ইচ্ছা তো হচ্ছে মায়ের জন্য। কত দেবে বলো? চিরুনিগুলো কত করে? চিরুনি 60 টাকা আছে, 70। 100 টাকা দেবে? এই প্যাকেট দাও তো। এটা অন্য দাও না গো। ওই পিছনেরটা দাও তো, ব্লুটা। চিরুনি দেখি পিছনে দাম করে বলো। দেখা। এটা বেশি ভালো লাগছে? এই দুটো আমরা 100ই নিচ্ছি, তাই তো? হ্যাঁ। ওই একটা চিরুনি দেখি, ওটা দেখি, চুড়িটা কি খুব পছন্দ হয়েছে? বল কি পছন্দ হলো? কিনে নিয়েছি তো। কি এনেছিস? মায়ের জন্য রাধাকৃষ্ণের মূর্তি কিনেছি, হ্যাঁ। বাবার জন্য ফেভারিট অ্যাস্ট্রে কিনেছি, আর তোর জন্য? বুক ভরা ভালোবাসা এখান থেকে। তোমরা লাইক একদমই শেয়ার তাই। সাবস্ক্রাইব করো যাতে আমি এখানে পরের বছর এসে কিছু কিনতে পারি। আমরা সোনাঝুরি হাটের মধ্যে আছি, আর আজকে আমরা মঙ্গলবার দিন এসেছি, তাই জন্য হাটের সংখ্যা কিন্তু অনেকটা কম, মানে হাটে দোকানের সংখ্যা কিন্তু অনেকটাই কম। তো তোমরা যদি একদম ফুল ফ্লেজেড ওই হাটের মজাটা নিতে চাও না, তাহলে কিন্তু শনিবার রোববার দেখে এসো, তখন কিন্তু হাটে দোকানের সংখ্যা অনেক বেশি থাকবে, অনেক ভ্যারাইটি অফ জিনিসও তোমরা দেখতে পাবে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে আমরা এখন কোপাই নদীর ধারে চলে এসেছি। এই হচ্ছে আসল কোপাই নদীর
দৃশ্য, যেটা আমরা কঙ্কালীতলায় দেখেছিলাম। ওইখানে তো অনেক বেশি জল ছিল, বাট আসল দৃশ্যটা এইটাই, তাই তো? হ্যাঁ, এখানে জল কমই থাকে, বর্ষাকালে এখানে জল ভর্তি থাকে। তো এখানে হলো মেন আমাদের যে একে ব্যাকে চলে যে কবিতা লিখেছিলেন এখানে লিখেছিলেন। আর এখান থেকে গাছটা তুলে নিয়ে লিখেছিলেন 3 পাহাড় বড় গাছ, এবং 3টে পাথর লিখেছিলেন, তারপর 3টে ফাঁক করেছিলেন, তাই না বড় গাছ নাম ছিল 3 পাহাড় বড় গাছ। এই গাছ এই কবিতাটা এখন এখানে লিখেছিলেন, এবং লিখেছিলেন আমার ছোটো পাড়ায় গরু গাড়ি বজায় করা চেয়ারে, এই 4 লাইন এখানে লিখেছিলেন, 4 লাইন পদ্মা নদী পাড়ে লিখেছিলেন বাংলাদেশে। আচ্ছা, তো কাকু আমাদের অনেক ডিটেলসে বলে দিল, এত কিছু ডিটেলস হয়তো আমরা জানতাম না, তো থ্যাংক ইউ কাকুকে। কাকু, তো তোমার নামটা আর নাম্বারটা বলে দাও যারা এখানে আসবে। গণেশ সিং, নাম্বারটা বলে দাও। যদি একটু শান্তিনিকেতন ঘোরাফেরা করো তাহলে আসবে। আমার নাম্বার হলো 9851232189। আর তুমি মোটামুটি কোন কোন জায়গাগুলো ঘোরাবে আর কি কি তোমার? অল সাইড শান্তিনিকেতনের মধ্যে 18টা স্পট আছে, গাইড করে ওটা বুঝিয়ে বলে দেবো। বাকি অল সাইড সিংয়ের মধ্যে কঙ্কালতলা পড়ে, সৃজনশীল প্রোগ্রাম করে, রাজবাড়ি, উত্তরপূর্তি, প্রকৃতি ভবন, মাঝি হাট, কোপাই নদী, পলাশমণি, ফুল প্যাকেজ সহ। মোটামুটি কত টাকা থেকে তোমার প্যাকেজ শুরু হয় একটু বল? সবসময় তো ঠিক থাকে না। হ্যাঁ, মানে সিজন অনুযায়ী যেরকম হয় সেরকম মোটামুটি একটা বলো, একটা এভারেজ নেওয়া হয়। এভারেজ মোটামুটি একটা বলো। সিজন কালে 1200 টাকা যেরকম পাওয়া যায়, হ্যাঁ, আন সিজনে একটু কমও হয়। আচ্ছা, তো ঠিক আছে। কাকুর কাছে যখন তুমি আসবে, দাদার কাছে আসবে, দাদা খুব ভালোভাবে আমাদের দেখিয়েছে আর খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, আর অনেক অনেক ডিটেলস যেগুলো আমরা হয়তো জানতাম না সেইগুলো এত সুন্দরভাবে আমাদের বলে দিয়েছে, তাই জন্যই হয়তো ভিডিওটা এত সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দাদা, আর আবার দেখা হবে এলে। চলো এবার বোলপুর স্টেশনের দিকে রওনা দেবো আমরা। প্ল্যাটফর্মে আসতে না আসতেই দেখা মিলল আমাদের বাড়ি ফেরার ট্রেনে 6:30টার গণদেবতা এক্সপ্রেস, আর আমরা এই ট্রেনে করেই চলে যাব শেওড়াফুলি জাংশন। বাজে 9:30 আর আমরা জাস্ট শেওড়াফুলি স্টেশনে নামলাম, আর এখন কিন্তু বিশাল ঠান্ডা পড়েছে। কি বল? প্রচুর। তো দেখতেই পাচ্ছ অবস্থা, প্রচুর ঠান্ডা পড়েছে, আর বাড়ি চলে যাব। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বেশি বাড়ালাম না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে ব্লেসড, এন্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট ইউ গট। অ্যাডিওস, আমিগোস।